স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটি টপিক ন্যায় দর্শন। শিক্ষা দর্শন আমরা আগের ক্লাসে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ দেখেছি, আজকে ন্যায় দর্শন আমরা আলোচনা করব। ন্যায় দর্শন এটা কি ধরনের দর্শন? আগের দিনে ক্লাসে দেখলেই বুঝে যাবে, এটা হচ্ছে একটি আস্তিক বা বৈদিক দর্শন। আস্তিক দর্শন হচ্ছে ন্যায় দর্শন, কারণ বেদকে প্রামাণ্য হিসেবে ধরে। এই ন্যায় দর্শনে ন্যায় কি, যেহেতু আমাদের আলোচনাটা এমসিকিউ টাইপের, তাই সংক্ষেপের মধ্যে সমস্ত বিষয়টাকে তুলে ধরতে হবে। ন্যায় হচ্ছে যে তর্ক বা বিশ্লেষণের মধ্যে দিয়ে যে কোনো সংশয় দূর করে একটা সিদ্ধান্তে পৌঁছানোই হচ্ছে ন্যায়। ন্যায় অর্থাৎ জাস্টিস হতে পারে, ডিসিশন হতে পারে। তাহলে যে কোনো বিষয়ে তর্ক বা অনুসন্ধানের মধ্যে দিয়ে সংশয় মুক্ত হয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর উপায় হচ্ছে ন্যায়। আশা করি ক্লিয়ার। ন্যায় দর্শনের প্রবক্তাকে ন্যায় দর্শনের দুটো ভাগ বলা হয়, একে অক্ষপাত দর্শনও বলা হয়। অক্ষপাত দর্শন ন্যায় দর্শনের অপর নাম, এটা কিন্তু শর্টে আসতে পারে, একে অক্ষপাত দর্শনও বলা হয়। ন্যায় দর্শন, ন্যায় দর্শনের দুটো ভাগ, একটা হচ্ছে প্রাচীন আর একটা হচ্ছে তোমার নতুন বা আধুনিক। ঠিক আছে, প্রাচীন আর নবীন দুটো ন্যায় আছে। প্রাচীন বা ন্যায় দর্শনের প্রকৃত ন্যায় দর্শনের প্রবক্তা হচ্ছেন ঋষি, তোমার যে গৌতম মহর্ষি গৌতম ঋষি হচ্ছে এই ন্যায় দর্শনের প্রবক্তা। যেহেতু প্রাচীন মানে সেটাই আগে রয়েছে, মনে করা খ্রিস্টপূর্ব 400 শতাব্দীতে এটা ঋষি গৌতম এই ন্যায় দর্শনের প্রবক্তা। আর নবীন বা আধুনিক ন্যায় দর্শনের প্রবক্তা হচ্ছেন মহর্ষি গঙ্গেশ উপাধ্যায়। আধুনিক ন্যায় দর্শন এগুলো কিন্তু সব শর্টে আসতে পারে, আমি অত লিখছি না। তাহলে প্রাচীন ন্যায় দর্শনের প্রবক্তাকে মহর্ষি গৌতম, তার মূল সূত্র হচ্ছে ন্যায় সূত্র বলে একটি গ্রন্থ, সেইখান থেকে ন্যায় দর্শন উদ্ভব। আর নবীন ন্যায় দর্শনের যে মূল বিষয় সেটা হচ্ছে তত্ত্ব চিন্তামণি, এটা হচ্ছে গঙ্গেশ উপাধ্যায় রচিত, মহর্ষি গঙ্গেশ উপাধ্যায় তত্ত্ব চিন্তামণি হচ্ছে ন্যায় দর্শনের, আধুনিক ন্যায় দর্শনের মূল গ্রন্থ। এবার এই প্রাচীন ন্যায় দর্শনের ঘাঁটি বলা হতো মিথিলা হচ্ছে কেন্দ্র, আর আধুনিক ন্যায় দর্শনের কেন্দ্র হচ্ছে আমাদের নবদ্বীপ। এইখানটা হচ্ছে আধুনিক ন্যায় দর্শনের প্রতিষ্ঠান ছিল, ভিত্তিভূমি। তাহলে ন্যায় দর্শন, ন্যায় কথার মানে আমরা কি বুঝলাম, যে একটি সিদ্ধান্তে পৌঁছানো, তর্ক বিশ্লেষণের মধ্যে দিয়ে সংশয়হীনভাবে একটি সিদ্ধান্তে পৌঁছানো, জাজমেন্টে পৌঁছানো। জাজমেন্ট হলে কি হয়? তর্ক হয়, বাদী বিবাদী উভয় পক্ষ বিভিন্ন যুক্তি খাড়া করে সবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছায়। ঠিক এই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে ন্যায় দর্শনটা। যুক্তিবাদী দর্শন হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রবক্তাকে যদি বলে তাহলে অবশ্যই মহর্ষি গৌতম। এবার গৌতম প্রবর্তিত ন্যায় দর্শনটা হচ্ছে প্রাচীন ন্যায় দর্শন। আধুনিক বা নবীন ন্যায় দর্শনের প্রবক্তাকে গঙ্গেশ উপাধ্যায়। প্রাচীন ন্যায় দর্শনের যে মূল শাস্ত্র সেটা হচ্ছে মহর্ষি গৌতমের ন্যায় সূত্র, আর আধুনিক ন্যায় দর্শনের মূল ভিত্তি হচ্ছে তত্ত্ব চিন্তামণি, যেটা গঙ্গেশ উপাধ্যায় রচিত। এইবার আমাদের মূল যেটা, আমরা যে কটা দর্শনের পরে বেদান্ত দর্শন সব কটারই আমাদের সিলেবাস অনেক বিষয়, সব না কিন্তু সিলেবাসে যা বলা আছে আমরা সেটুকুই পড়বো। সিলেবাসে 3টে জিনিস পড়তে বলেছি, অধিবিদ্যা বা মেটাফিজিক্স, জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজি, আর হচ্ছে নীতি তত্ত্ব যেটা আছে অ্যাক্সিওলজি। 3টে জিনিস আমাদেরকে পড়তে বলেছে, আমরা এই ন্যায় তত্ত্বের 3টে জিনিস দেখবো। এবার আসবো অধিবিদ্যা। অধিবিদ্যা মানে হচ্ছে মূল বিষয়টা, ক্যারেক্টারটা আমাকে জানতে হবে ন্যায় দর্শনের। সেটা জানার আগে আমি সময় বাঁচানোর জন্য অধিবিদ্যার মূল বিষয়গুলো বোর্ডে লিখে নিচ্ছি। এবার আমরা অধিবিদ্যা জানবো। তাহলে আমি আগেই বললাম যে অধিবিদ্যা, ন্যায়শাস্ত্রের যে অধিবিদ্যা, অধিবিদ্যা বলতে আমি কি বুঝবো, যে এইখান থেকে আমাদের সমস্ত ন্যায় দর্শনের ক্যারেক্টারগুলো আমরা জানবো। মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে অধিবিদ্যা, কি আছে ন্যায় দর্শনে। 3টে জিনিসের প্রথম, অধিবিদ্যার প্রথম হচ্ছে বেদানুগত। আমরা প্রথমেই বলেছি ন্যায় দর্শন কি কি দর্শনের অন্তর্গত? আস্তিক দর্শন, অর্থাৎ এরা বেদের প্রামাণ্যকে স্বীকার করে। এটি স্বতন্ত্র দর্শন হলেও ন্যায় কিন্তু সম্পূর্ণ বেদানুগত, বেদের প্রমাণকে স্বীকার করে, তাই এই দর্শনকে বলা হয় বেদানুগত। বস্তুবাদী দর্শন, ন্যায় দর্শন অবশ্যই বস্তুবাদী দর্শন। এখানে ন্যায় দর্শনে যে জ্ঞান, আমরা পরে জ্ঞান তত্ত্ব বা মেটাফিজিক্স পড়বো, সেখানে যে জ্ঞানকে যার সম্বন্ধে আমি জানবো, জ্ঞান দর্শনে তাকে বস্তু হিসেবে মনে করা হয়। যে বিষয়টার সম্বন্ধে আমি জ্ঞান লাভ করবো সেটা হচ্ছে বস্তু, এখানে বস্তুকে গুরুত্ব দেওয়া হয়, তাই এই দর্শনকে বলা হয় বস্তুবাদী দর্শন। তর্ক ও তত্ত্ব নির্ভর জ্ঞান দর্শন। জ্ঞান মানেই প্রথমে কি বললাম, তর্কের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানো। আর এই তর্ক করতে গেলে তো আমাকে তত্ত্ব লাগবে। এই তর্ক মানে কিন্তু সেই অযথা কারোর সাথে গন্ডগোল তর্ক, রাজনৈতিক ঝামেলা নয়, এইটা তত্ত্ব দিয়ে তর্ক করা। তাহলে আমি সিদ্ধান্তে পৌঁছতে গেলে আমাকে তর্কের সাহায্য নিতে হবে।
তাহলে সেক্ষেত্রে এই জন্য এটাকে বলা হচ্ছে তর্ক ও তত্ত্ব নির্ভর। আধ্যাত্মবাদী জ্ঞান দর্শন, ন্যায় দর্শন হচ্ছে আধ্যাত্মবাদী। কেন আধ্যাত্মবাদী? ন্যায় দর্শন আত্মার অস্তিত্বকে স্বীকার করে। আধ্যাত্মবাদ মানে কি? আমি আগের ক্লাসে বলেছি, আত্মার অধ্যয়নই হচ্ছে আধ্যাত্ম। আত্মার অধ্যয়ন হচ্ছে আধ্যাত্ম। তাহলে যে দর্শন আমার আত্মাকে স্বীকার করছে, আত্মাকে নিয়েই যার মূল আলোচনা, তাহলে সেটা অবশ্যই আধ্যাত্মবাদী দর্শন। নেক্সট হচ্ছে জন্মান্তরে বিশ্বাসী। ন্যায় দর্শন বলছে, ন্যায় দার্শনিকগণ বলছেন যে মানুষের মধ্যে জন্মান্তর ঘটে, আত্মা অবিনশ্বর। আমরা পরে তোমার যে অ্যাক্সিওলজিতে পড়বো নীতিতত্ত্বে, যে আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মার কোনো ধ্বংস হয় না, কোনো জন্ম নেই, মৃত্যু নেই, শুধু এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তর হয়। তাহলে মানুষেরও জন্ম মৃত্যু আছে, আবার জন্ম হয়, পুনর্জন্ম জন্মান্তরে বিশ্বাস করে। মোক্ষবাদী ন্যায় দর্শনে বলা হয়েছে এটা মোক্ষবাদী দর্শন। মোক্ষ মানে সংস্কৃত কথা, মোক্ষর বাংলা হচ্ছে মুক্তি। এই যে দেহের থেকে আত্মার মুক্তি লাভ, এই মুক্তি লাভ জীবাত্মা যে পরমাত্মার সাথে মিলিত হবে, ঈশ্বরের সাথে মিলিত হয় হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। এই আত্মার যদি আমরা সঠিক অধ্যয়ন করতে পারি, আমরা দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে মোক্ষ লাভ করতে পারি। তাই এই দর্শনকে বলা হয় মোক্ষবাদী। এই হলো ন্যায় দর্শনের অধিবিদ্যা বা মেটাফিজিক্স। এইবার আমরা আসবো তোমার যে এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্বে। জ্ঞান তত্ত্বের ভাগগুলো আমি একটা ছকের সাহায্যে আগে বোর্ডে করে নিয়ে তারপরে পয়েন্ট টু পয়েন্ট আলোচনায় আসছি। জ্ঞান তত্ত্ব অর্থাৎ জ্ঞান অর্জন। ন্যায় দর্শনে বলেছে যে বাইরের কোনো বস্তু সম্পর্কে সঠিক ধারণাই হচ্ছে জ্ঞান। এই জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া বা টোটাল জ্ঞানের কতগুলো ভাগের কথা ন্যায় দর্শনে বলা হয়েছে। জ্ঞানকে প্রথম দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রমা আর হচ্ছে অপ্রমা। প্রমা হচ্ছে কারেক্ট নলেজ, অপ্রমা হচ্ছে ইনকারেক্ট নলেজ। অর্থাৎ যে জ্ঞান সরাসরি ইন্দ্রিয় মারফত সরাসরি যে জ্ঞান অর্জন করা হয়, যেখানে কোনো ভুল থাকার চান্স নেই, ঠিক আছে, সেই জ্ঞানটাকে বলা হয় প্রমা। সরাসরি বস্তুর সাথে সংস্পর্শের ফলে যে নির্ভুল হয়, এই প্রমার বৈশিষ্ট্য হচ্ছে প্রমা নির্ভুল হবে, প্রমার মধ্যে কোনো কল্পনা থাকবে না, ঠিক আছে, সেইটা হচ্ছে প্রমা। আর অপ্রমা বলতে বোঝায় যার মধ্যে সংশয় রয়েছে, ডাউট আছে যে জ্ঞানের মধ্যে, যেটা সরাসরি আমার সাথে সংযোগ হয়নি বিষয়ের, সেই যে জ্ঞান, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে অপ্রমা। এবার প্রমাণ আবার চারটে ভাগ, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। দেখো আমি একটু এই শ্রেণী বিভাগে জায়গা ধরবে না বলে আমি অর্ডারটা এখানে চারটে ভাগের চেঞ্জ করেছি একটু। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, প্রমাণ চারটে ভাগ। এবার আমরা একটা একটা করে দেখব। প্রত্যক্ষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যক্ষের দুটো ভাগ, একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আর একটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। অর্থাৎ জ্ঞান অর্জন করছি আমরা প্রমা সরাসরি। প্রত্যক্ষ হচ্ছে যেটা একদমই ডাইরেক্ট হচ্ছে আমার জ্ঞানটা, যেখানে মাঝখানে আর কিছু নেই, আমি ইন্দ্রিয়ের সাহায্যে সরাসরি জ্ঞান লাভ করছি, সেটা হচ্ছে ডাইরেক্ট বা প্রত্যক্ষ জ্ঞান। প্রত্যক্ষের ভাগটি হলো লৌকিক প্রত্যক্ষ, অলৌকিক প্রত্যক্ষ। এই লৌকিক প্রত্যক্ষ যেটা হচ্ছে, সেখানে হচ্ছে ইন্দ্রিয় পুরোপুরি প্রমা বলতে লৌকিক প্রমটাকেই মেনলি বলা হয়। এই লৌকিক প্রত্যক্ষ যেখানে বস্তুটার সম্পর্কে আমি সরাসরি একদম ডাইরেক্ট জ্ঞান লাভ করে নিচ্ছি। উদাহরণটা দিলে আরো ভালো বুঝবে। শ্রেণী বিভাগ এর আবার তিন ভাগ আছে, একটা হচ্ছে নির্বিকল্প, একটা হচ্ছে সবিকল্প, আর একটা হচ্ছে প্রত্যাবিজ্ঞান। নির্বিকল্প মানে একটা বস্তু সম্পর্কে আমি প্রাথমিক যে ধারণাটা আমি বুঝতে পারলাম ওখানে কিছু একটা রাখা আছে, কিছু একটা রাখা আছে, এই যে প্রাথমিক ধারণা, সেটা হচ্ছে নির্বিকল্প। মানে আমার সেটার কোনো কল্পনা অর্থাৎ তার আকৃতি সম্বন্ধে আমি ধারণা লাভ করিনি। একটা পাখি উড়ে গেল, আমি বুঝলাম যে একটা পাখি বা কিছু একটা উড়ে গেল, এটা হচ্ছে নির্বিকল্প। আর সবিকল্প হচ্ছে যখন আমি সেটার ধারণা, কনসেপ্ট আমার তৈরি হয়েছে, ওখানে একটা মগ রাখা আছে, এটা একটা কাক উড়ে গেল, তাহলে একটা ধারণা যখন তৈরি হয়েছে বিষয়টা সম্বন্ধে যে জ্ঞানের মধ্যে দিয়ে, তাহলে কেউ এখান দিয়ে গেল, কিছু একটা গেল, সেটা হচ্ছে আমি গেল এটা বুঝতে পেরেছি, কিন্তু সেটার বিকল্প নির্বিকল্প, এটার আকৃতি সম্বন্ধে আমার ধারণা হয়নি। আর সবিকল্পে যখন তার আকৃতি আয়তন সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে, যেটা একটা পাখি, এটা গরু, এটা একটা মগ, এটা একটা জামা, এটা একটা পুরুষ মানুষ, এই যে যখন বুঝতে পারছি, এটা সবিকল্প। প্রত্যাভিজ্ঞা কি? প্রত্যাভিজ্ঞা হচ্ছে রিকগনিশন, যেটাকে বলে যখন আমি কোনো একটা জিনিস থেকে চিনতে পারছি, কি রে
ও আচ্ছা, কুকুর, অর্থাৎ কুকুর সম্বন্ধে আমার আগে ধারণা আছে, আমি চিনতাম, দেখে চিনতে পারা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। তাহলে লৌকিক এই তিনটে জিনিসই বাস্তবে আছে, এই জন্য লৌকিক বলা হচ্ছে, যা আমার ইন্দ্রিয়ের সাথে সরাসরি যোগ হয়েছে, এই জন্য বলছে লৌকিক প্রত্যক্ষণ কয় প্রকার? তিন প্রকার, নির্বিকল্প, সবিকল্প আর হচ্ছে প্রত্যাভিজ্ঞা। এবারে অলৌকিক প্রত্যক্ষণ, যেখানে সামনে বস্তুটা থাকছে না, সেটা হচ্ছে আমরা বলি না অলৌকিক ঘটনা, যেটা ভৌতিক বিষয় সেটাকে আমরা অলৌকিক বলি। অর্থাৎ ভৌতিক মানে যে বস্তুটা আমার সামনে নেই তার সম্বন্ধে যখন আমি প্রত্যক্ষণ করছি সেটা হচ্ছে অলৌকিক। লৌকিক হলে সামনে বস্তুটা থাকতে হবে, যে উদাহরণগুলো দিলাম সামনে বস্তুটা ছিল, আর অলৌকিকের ক্ষেত্রে আমার বস্তুটা নাও থাকতে পারে বা থাকবে না, সেটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষণ। এই ক্ষেত্রে এই অলৌকিক লক্ষণ তিন রকম হয়: সামান্য, জ্ঞান লক্ষণ, যোগজ লক্ষণ। সামান্য লক্ষণ কোনটা? অলৌকিক প্রত্যক্ষণে কি হয়, আমার বাহ্যিক যে জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় এখানে অ্যাক্টিভ নয়, আমার অন্তর ইন্দ্রিয় যখন কিছু অনুভব করছি, কোনো একটা বস্তু সম্পর্কে যখন আমার অন্তর ইন্দ্রিয় অনুভব করছে, কোনো একটা বিষয় সম্পর্কে একটা সাধারণ জ্ঞান লাভ করছে, হ্যাঁ কোনো একটা বিষয় সম্বন্ধে আমি ভাবছি, তাই তো ওইখানে নিশ্চয়ই মুম্বাইতে এখন তো সমুদ্রে অনেক ঢেউ হচ্ছে, তাহলে আমি মুম্বাই আমার সামনে নেই এখন, কিন্তু তার সম্বন্ধে একটা আমি ধারণা করছি, এই ধরনের জ্ঞানটাকে বলা হচ্ছে সামান্য লক্ষণ। আর জ্ঞানজ লক্ষণ কি? যেটার সম্বন্ধে আমার পূর্বের জ্ঞান রয়েছে তার সম্বন্ধে যখন আমি ধারণা করছি, যেটা আমি একটু আগে দেখে এসেছি, সেটার সম্বন্ধে আমি গল্প করতে পারছি, ঠিক আছে, যে হ্যাঁ এটাই হয় সেটা ওই হয়। আমি কিন্তু তোমার সাথে 1 ঘন্টা ধরে গল্প করছি, আমি দার্জিলিং গেছিলাম, দার্জিলিং এই আছে সেই আছে, তাহলে আমার জ্ঞান আছে বলে আমি সেই লক্ষণটা বুঝতে পারছি। এটা হচ্ছে জ্ঞান। যোগজ লক্ষণ, এটা একমাত্র যোগী মুনি ঋষিরা এটা করতে পারে। এটা আমাদের যে ন্যায় দর্শনের তাত্ত্বিকরা বলেছেন যে যোগজ দর্শন হচ্ছে দীর্ঘদিন মন বা আত্মাকে যদি কনসেন্ট্রেশন করা যায়, এক মনে ধ্যান করা যায়, তাহলে ভূত ভবিষ্যৎ অতীত কোনো বস্তু সূক্ষ্মরূপ, কোনো বস্তুর বিরাট রূপ সম্বন্ধে একটা ধারণা, যেটা মহান মুনি ঋষি যোগীরা পারতেন, যে এটা ভবিষ্যৎবাণী করতেন যে এটা হবে, এটা হতে পারে। এই যে তার সম্বন্ধে ঋষি কণাদ অনুপরমাণুর গল্প মানে ধারণা দিয়ে গেছেন কয়েক হাজার বছর আগে, এই যে এইরকম বিষয়টা হচ্ছে যোগজ লক্ষণ, অর্থাৎ গভীর মনোনিবেশ করলে এটা হয়। এইবার আসছি, তাহলে প্রত্যক্ষ গেল, এইবার হচ্ছে সেকেন্ড হচ্ছে অনুমান। তোমার দ্বিতীয় ভাগ হচ্ছে অনুমান। অনুমান মানে কি? আইডিয়া আমরা যেটাকে বলি, তো অনেকটা সেই রকম, যখন আমি কোনো বিষয় আমার সামনে নেই কিন্তু আমি অনুমান করছি এটা হতে পারে, এই তাকে বলছে অনুমান সংক্রান্ত জ্ঞান। অর্থাৎ মেঘ হালকা হচ্ছে, বলি না আজকে বৃষ্টি হবে, যা গরম দিয়েছে, এটা আমার অনুমান, তো কিন্তু অনুমানটা করছি আমার কিন্তু পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে, এমনি এমনি অনুমান না। আজকে কিউবাতে বৃষ্টি হবে, আজকে সুইজারল্যান্ডে দেখ ঝড় হচ্ছে, আমি কিছু না আন্দাজে, সেইটা কিন্তু অনুমান নয়। ক্লিয়ার? আমার জ্ঞানের ভিত্তিতে যে অনুমানটা করছি, অনুমান দুই প্রকার: স্বার্থানুমান, পরার্থ অনুমান। স্বার্থ মানে নিজের স্বার্থে যখন আমি অনুমান করছি, আমার জন্য যখন অনুমান করছি যে এটা হলে আমার ভালো হয়, আমার এটা দরকার, এই যে আমার জন্য অনুমান, আমার আজকে মনে হচ্ছে জ্বর চলেই আসবে, এই যে আমার জন্য অনুমান করা, এটা হচ্ছে স্বার্থানুমান। আর পরার্থ অনুমান কি? অন্যের জন্য অনুমান করা। এই তোর মন খারাপ আজকে, তার মানে মনে হয় তোর বাড়িতে আজকে অশান্তি হয়েছে, তাহলে অনুমানটা কার জন্য করছি? অন্যের জন্য। তো উস্কো খুস্কো দেখাচ্ছে আজকে, তাহলে খেয়ে আসিসনি, অনুমানটা কার জন্য করছি? বন্ধু, অন্যের জন্য। অর্থাৎ অন্যের স্বার্থে যখন অনুমান করছি সেটা হচ্ছে পরার্থ, পরের অর্থে অনুমান। আর স্বার্থ অনুমান নিজের স্বার্থ অনুমান, এই হলো অনুমান। তারপরে উপমান। উপমান হচ্ছে কি? তুলনা করা। উপমা, আমরা উপমা বলি না, তুলনা, কারোর সাথে তুলনা করা হচ্ছে উপমান। অর্থাৎ আমার একটা জ্ঞান আছে, একটা বিষয়ে জ্ঞান আছে, সেই জ্ঞানের সাহায্যে অন্য একটা বিষয়ে তুলনা করছি যখন, তাকে বলছে উপমান। অর্থাৎ এখানে আমি জানি আগুন জ্বললে ধোঁয়া বেরোয়, দূরে কোথাও ধোঁয়া দেখে ভাবলাম অবশ্যই ওখানে আগুন আছে। ওকে, এই যে অনুমান, মেঘ করলে বৃষ্টি হবে, অর্থাৎ একটা জ্ঞানের সাহায্যে আর একটা জ্ঞানকে আমি যখন বুঝতে পারছি সেটা হচ্ছে উপমান। যে এ যখন এইটা করছে তো ও সেটা করবে, অর্থাৎ একটা জ্ঞানকে আর একটা জ্ঞানে কাজে লাগানো হচ্ছে উপমান। আর শব্দ, ন্যায় দর্শনে শব্দকে একটি জ্ঞানের উৎস বলে মনে করা হয়। এই শব্দ শুধু বৈদিক শব্দ নয়, যে কোনো ব্যক্তির মুখের শব্দকেও তো জ্ঞানের। এই যে তুমি আমার কথা শুনে কিছু হয়তো বিশ্বাস করছো, আমরা অন্যের কথা শুনে বিশ্বাস করছি, তবে দেখতে হবে সেই শব্দটা যেন নির্ভরযোগ্য ব্যক্তির কাছ থেকে আসে এবং সেই শব্দগুলো নির্ভরযোগ্য হওয়া যায়। শব্দ একটা জ্ঞানের মাধ্যম। এইগুলো হচ্ছে সবই যা দেখলাম ডাইরেক্ট, এই জন্য প্রমাণ।
এবার ইনডাইরেক্ট যে জ্ঞান সেটা হচ্ছে অপ্রমা। অপ্রমা 4 প্রকার: সংশয়, বিপর্যয়, তর্ক, স্মৃতি। অপ্রমা এক কথায় যেটা আমি যে জ্ঞান সম্পর্কে নিশ্চিত নই সেটাই অপ্রমা, এক কথায় মনে রাখবে। নিশ্চিত নয় যেটা, ইনডিফিনিট যেটা, হতেও পারে নাও হতে পারে, দোদুল্যমান, তার অন্যতম হচ্ছে সংশয়, ডাউট আমরা যদি বলি। অর্থাৎ যে জ্ঞানটা নিয়ে আমার সংশয় হয় সেটাই হচ্ছে অপ্রমা জ্ঞানের একটি ভাগ। অর্থাৎ আমি এটা হতে পারে, মেবি ও এইভাবে দৌড়াচ্ছে, তার মানে ওখানে কোনো সমস্যা হয়েছে। তো পরে যেয়ে দেখলাম সমস্যা হয়নি, ও কারোর সাথে একটা বাজি লড়েছে, 2 মিনিটে এখানে পৌঁছতে পারবো। তাহলে একটা সংশয় নিয়ে আমি তো ওটা বাজিটা ধরেছিলাম যে ও দৌড়াচ্ছে মানে একটা বিপদ হয়েছে। তাহলে এই ধরনের জ্ঞান হচ্ছে সংশয়। আর বিপর্যয় মানে কি, আমি একটা ধারণা, একটা জ্ঞান লাভ করেছি, তো পরে সেটা সম্পূর্ণ ভুল। রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি একটা সাপ আছে, এটা কমন উদাহরণ, তোমরা জানো। তো পরক্ষণে দেখলাম যে না, ওটা একটা দড়ি পড়ে আছে, সুতো পড়ে কিছু একটা পড়ে আছে। তাহলে আমার জ্ঞানটা কি হলো? বিপর্যয় ঘটলো, আমি যে জ্ঞান লাভ করেছিলাম ইলুনেস হলো। এইটাকে বলা হচ্ছে বিপর্যয়। তর্ক, তর্ক তো আমরা বলেছি ন্যায় শাস্ত্রের জঙ্গাতেই বলেছি, ন্যায় দর্শনের অন্যতম উপাদান হচ্ছে তর্ক। অর্থাৎ তর্কের মধ্যে দিয়ে, তর্কে কিন্তু কোনো যুক্তি থাকে না। এই ক্ষেত্রে, তর্কের ক্ষেত্রে আমি অনেক কিছুই, তুমি বলতে পারো তর্কের সময়, আমি অনেক কিছু বলতে পারি। সেই তর্কের থেকে আমি একটা জ্ঞান লাভ করতাম যে না, এইটা যখন এই হয়তো ওইটা ওই হবেই, কিন্তু হবেই তার গ্যারান্টি কে দিয়েছে? গ্যারান্টি তো কেউ দেয়নি। রোজ স্কুল 8 পিরিয়ডে ছুটি হয়, আজকে 8 পিরিয়ডই হবে, কিন্তু কোনো ঘটনা 6 পিরিয়ডে ছুটি হতে পারে। এদিকে আমি তর্ক করে বসে আছি। অর্থাৎ তর্কের জ্ঞানটা সবসময় নির্ভুল না হতে পারে, তাই এটাকে অপ্রমা বলা হয়। লাস্ট হচ্ছে স্মৃতি। আমি স্মৃতির থেকে কোনো সিদ্ধান্তে আসছি যে আমার পূর্বের স্মৃতি আছে, এত তারিখেই খাতা দেখায় ম্যাডাম, তাই তো আমার পূর্বের স্মৃতি আছে, ওইখানে পুজো মণ্ডপে প্রত্যেকবার খিচুড়ি খাওয়ায়, এবার তো নাও খাওয়াতে পারে। তাহলে স্মৃতি নির্ভুল হতে পারে না, স্মৃতি ভুল হতে পারে, এই জন্য এটা অপ্রমা। প্রমা মানে নির্ভুল, আর অপ্রমা মানে হচ্ছে বলেছি যেটার মধ্যে ভুল আছে। এই হলো ন্যায় দর্শনের জ্ঞান তত্ত্ব বা বেস্টেবলজি। এবারে আমরা আসছি জ্ঞান দর্শনের তত্ত্ব কথা। তত্ত্ব কথাটা আমি সংক্ষেপে একটু বলছি। তত্ত্ব কথায় বা নীতিশাস্ত্রে, যেটা নীতিশাস্ত্র, সেখানে জ্ঞান দর্শনের আত্মার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সেখানে জ্ঞান দর্শনের মূল আলোচনার বিষয় হচ্ছে, নীতি তত্ত্বে হচ্ছে আত্মা বা সোল। জ্ঞান দর্শনে কি বলেছে? আত্মা হচ্ছে একটা অজড় বস্তু, জড় নয়। আবার জীব কিনা সেটা বলছে না। আত্মার মধ্যেই আছে ইচ্ছা অনিচ্ছা, ভালো মন্দ, সব কিছু, জন্ম মৃত্যু সব আত্মার মধ্যেই। আত্মা হচ্ছে অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় না। আত্মার মৃত্যু ঘটে না, আত্মা জীবিত থাকে। আত্মা কি বলছে? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা, যে আমার মধ্যে আমি, এই আমিত্বটাই হচ্ছে আত্মা। দেহের মৃত্যু ঘটে, আত্মার মৃত্যু হয় না। আত্মা এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তরিত হয় মাত্র, এই হচ্ছে মূল। এবার আত্মা 2 প্রকার বলা হয়েছে, এক হচ্ছে জীবাত্মা, আর একটা হচ্ছে পরমাত্মা। দু প্রকার বলা হয়েছে আত্মা, একটা হচ্ছে জীবাত্মা, আর একটা কি বললাম? পরমাত্মা। জীবাত্মা কি? জীবাত্মা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের যে আত্মার ভাব রয়েছে, প্রত্যেকটা মানুষের সংখ্যায় বহু। আর পরমাত্মা হচ্ছে ঈশ্বর। প্রত্যেকটা জীবাত্মার ইচ্ছা আছে কি? এই পরমাত্মার সাথে মিলিত হওয়া। অর্থাৎ মোক্ষ লাভ বা মুক্তি লাভ যদি আমরা করতে পারি জীবন থেকে, তাহলে আমরা সবাই পরমাত্মা ঈশ্বরের সাথে মিলিত হতে পারবো। এই মিলিত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে মোক্ষ লাভ করা, যেটা হচ্ছে জ্ঞানের মূল উদ্দেশ্য। ন্যায় তত্ত্ব বলে যে সঠিক জ্ঞান অর্জন হচ্ছে নিজেকে জানা, সেলফ স্টাডি করা, সেলফ রিয়েলাইজেশন যদি হয়, তাহলে প্রত্যেকটা জীবাত্মা কি করতে পারে? জন্মান্তর থেকে মুক্তি লাভ করতে পারে। তার আর পুনর্জন্ম হবে না, সে এই পরমাত্মায় বিলীন হয়ে যেতে পারবে। এই হচ্ছে মূল তত্ত্ব। এই মোটামুটি সংক্ষেপে জ্ঞান তত্ত্ব। ন্যায় দর্শন এর শিক্ষাগত গুরুত্বটা এখন করাতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ওটা পরের ক্লাস আমি বলবো। নেক্সট ভিডিও আগামীকাল পরশুর মধ্যেই চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। ধন্যবাদ।